হঠাৎ করে আলোচনায় এসেছে সুব্রত বাইনের নাম। এই সুব্রত বাইনকে দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা যারা বর্তমান সময়ে আলোচিত ব্যক্তিত্ব, দেশপ্রেমিক, তাদেরকে একটি মহাপরিকল্পনা নিয়ে হত্যার মিশনে নেমেছে শেখ হাসিনা এবং ভারতের একটি গোয়েন্দা সংস্থা। বর্তমানে ৮ দিনের রিমান্ডে থাকা সুব্রত বাইন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন। সুব্রত বাইন ও তার বাহিনীর উদ্দেশ্য ছিল রাজনৈতিক নেতাদের টার্গেট করে হত্যা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। বিএনপি, জামায়াত ও এনসিপি শীর্ষ নেতারা ছিল তাদের মূল টার্গেট। লন্ডনে তারেক রহমানকে হত্যা চেষ্টা করতে ভারত থেকে আনা শীর্ষ সন্ত্রাসী ভাড়া করা হয়েছিল। এটা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। দর্শক, কারা এই পিছনে কাজ করেছে, কিভাবে টাকা আসছে, সুব্রত বাইনকে কিভাবে লন্ডনে পাঠানো হতো তারেক রহমানকে হত্যা করার জন্য, এই বিষয়ে আলোচনা করেছেন ডক্টর ফজল হক। পাশাপাশি একটা নিউজ করেছে সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশন। আলোচনা থেকে বুঝতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে হত্যার ক্লিন মিশনে ভারতীয় এজেন্ডা কিভাবে বাস্তবায়ন হচ্ছে। হঠাৎ করে আলোচনায় এসেছে সুব্রত বাইনের নাম। এই সুব্রত বাইনকে দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা যারা বর্তমান সময়ে আলোচিত ব্যক্তিত্ব, দেশপ্রেমিক, তাদেরকে একটি মহাপরিকল্পনা নিয়ে হত্যার মিশনে নেমেছে শেখ হাসিনা এবং ভারতের একটি গোয়েন্দা সংস্থা। আপনারা জানেন, শেখ হাসিনা যখন ক্ষমতায় সেই থাকা অবস্থায় লন্ডনে পর্যন্ত সেই সুব্রত বাইনকে পাঠিয়ে দিয়ে তারপরে যেভাবে তারেক রহমান সাহেব রেগুলার যেই মসজিদে নামাজ পড়েন সেই মসজিদের যাতায়াতকে কেন্দ্র করে, যাতে করে ওটাকেই টার্গেট নিয়ে তাকে যে কোনো মূল্যে দুনিয়া থেকে শেষ করে দেয়া যায়, তার একটি পরিকল্পনা নিয়ে এগিয়েছিল গত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সরকারের অধীনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, তারপরে সেই জায়গার মধ্যে উল্লেখযোগ্য শেখ হাসিনার কয়েকজন কোরামের সদস্য যারা এই হত্যাকাণ্ডটি সম্পর্কে ওয়াকিবহল, তারা জানতেন এবং সেটা সম্পূর্ণ শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হবে, সিগন্যাল রয়েছে, সেভাবেই প্রশিক্ষণ, ট্রেনিং দেওয়ানো হতো এই সুব্রত বাইনকে। আপনি জানেন যে তিনি একজন আন্তর্জাতিক সন্ত্রাস, একজন মানুষকে কিল করার জন্য, হত্যা করার জন্য কিলিং মিশনের বিশেষ ট্রেনিং প্রাপ্ত ব্যক্তি হচ্ছে এই সুব্রত বাইন। তিনি ভারতে পালিয়েছিলেন, তারপরে তিনি নেপালে, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় তার অপকর্ম রয়েছে। জেল থেকে বের হয়ে বাংলাদেশে এসেছিলেন ভারতের বর্ডার পাস করে, এবং বাংলাদেশে আসার পরে তাকে বিশেষ পদ্ধতিতে এই ট্রেনিংগুলো আবার নতুন করে দেওয়ানোর জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছে বলে আমরা সংবাদ পেয়েছি আমার দেশ পত্রিকার একটি বিশেষ রিপোর্টে। আপনারা জানেন, এই সুব্রত বাইনকে দিয়ে যে পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে লন্ডনের যে বাংলাদেশ অ্যাম্বাসেডর ছিল এক ভদ্র মহিলা, সেই মহিলাকে পর্যন্ত এই হত্যাকাণ্ডটির সাথে জড়িত করা হয় এবং তিনিও নাকি সেটার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন যে তারেক রহমানকে হত্যা করা হবে। আমরা যখন ব্যস্ত ভারতের সাথে সম্পর্ক রাখতে বিভিন্ন রয়ের ফাঁদে, গোয়েন্দা সংস্থার ফাঁদে আমরা পাড়া দিয়ে আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি করছি, নিজেদের দেশের মধ্যে সুসম্পর্ক নষ্ট করছি, এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলের সাথে আত্মঘাতী সম্পর্কে লিপ্ত হচ্ছি, সেই মুহূর্তে আজ এই খবরটি আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে ভাবিয়ে তুলেছে। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও একই উপায়ে বিদেশি গোয়েন্দা সংস্থার সরাসরি নির্দেশনায়, পরিকল্পনায় হত্যা করা হয়েছিল এবং সেই হত্যার মধ্য দিয়ে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত, শ্রদ্ধাস্পদ একজন ব্যক্তি ছিলেন, ভিশনারি লিডার ছিলেন, ধার্মিক ব্যক্তি ছিলেন, ইসলামী মূল্যবোধের ব্যক্তি ছিলেন, জাতীয়তাবাদী মূল্যবোধের ব্যক্তি ছিলেন, সকল ধর্মকর্ম মানুষের কাছে একজন গ্রহণযোগ্য মানুষ ছিলেন। বিশেষ করে এই দেশে আওয়ামী বিরোধী প্ল্যাটফর্মের একজন ঐক্যবদ্ধ নেতা ছিলেন। তাকে সবাই মিলে সেই সময় ফেসিবাদ তথা সেই যে বাকশাল ছিল, বাকশালের বিরুদ্ধে জিয়াউর রহমানেরকেই সবাই মেনে নিয়েছেন এবং তার সেই ব্যক্তিত্ববোধ,
পার্শ্ববর্তী দেশকে ভাবিয়ে তুলত, যে কারণে তাকে হত্যা করা হয়েছিল। ঠিক আজকের একই উপায়ে তার সন্তান জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান সাহেবকেও লন্ডনে বসে হত্যার পরিকল্পনা করতে পারে, এর চাইতে নিগৃহীত, এর চাইতে খারাপ কাজ, এর চাইতে খারাপ নিউজ আমাদের এই বাংলাদেশিদের জন্য, দেশের জন্য নেই। তার মানে এখন ভাবতে পারেন যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন এবং আমরা রয়েছি, যারাই আছেন, যারা বাকবাকুম করছেন, খুব বেশি উচ্ছ্বাসিত হচ্ছেন, মনে মনে ভাবছেন যে পার্শ্ববর্তী দেশ আপনাদেরকে বিশাল কিছু করে দিবে, উপকার করবে, উপকার না, আপনাদের পিছন থেকে ঢুকাবে আর আপনাদের দ্বারাই এই দেশটাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করবে এবং ষড়যন্ত্রের ফাঁদে আপনাদেরকে পাড়া দেয়াবে। তারা কখনোই আপনার বন্ধু হতে পারে না, তারা এই দেশের কোনো রাজনৈতিক দলের বন্ধু না। আমি সবসময় স্পষ্ট কথা বলতে পছন্দ করি, যারা আজকের তারেক রহমান সাহেবকে হত্যা করতে চায় তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না, বিএনপির বন্ধু হতে পারে না, বিএনপি পরিবারের হতে পারে না, এই দেশের মানুষের বন্ধু হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, জনাব তারেক রহমান সাহেবের সাথে যদি মতনৈক্য হয় আপনি ডায়লগ করবেন, টকশো করবেন, প্রতিবাদ করবেন, কিন্তু কোনো মানুষকে ধ্বংস করে দিয়ে, শেষ করে দিয়ে এই কাজ তারাই করতে পারে যারা মূলত রাজনীতি বিশ্বাস করে না এবং সন্ত্রাসী পদ্ধতিতেই অবৈধ পথে থাকতে চায়। নিশ্চয়ই আপনাদের ধারণা আছে যে আওয়ামী লীগ কেন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছে, এটাও তার একটা পরিকল্পনার অংশ। তৎকালীন সময় তার বিচারে এই 5ই আগস্ট হবে এগুলো তো আর শেখ হাসিনার মাথায় ছিল না। তার বিচারে ছিল যে বাংলাদেশের পতন যদি হয় তাহলে এই বিএনপি জামাতের কাছ থেকেই হবে, অতএব 3টি জায়গাকে টার্গেট করো, বিএনপি, জামাত এবং এই সাম্প্রতিক সময় এখন এনসিপিকে নিয়ে আসলো। তো শেখ হাসিনা যখন পরিকল্পনা করেছে সেই সময় বিএনপি জামাতের নেতাদেরকে হত্যা করতে চেয়েছে, বিশেষ করে তারেক রহমানকে চেয়েছে, কারণ তারেক রহমানই তৎকালীন সময়ে আওয়ামী বিরোধী আন্দোলনের জন্য নেতৃত্ব দিতে বিএনপি সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব চালিয়ে গিয়েছিলেন। এখন তারেক রহমানকে টার্গেট করার অর্থ হচ্ছে যদি তারেক রহমান শেষ হয়ে যায়, বিএনপি ভেঙে যাবে, দলের নেতৃত্বে কে থাকবে না থাকবে নতুন করে তৈরি হতে সময় লাগবে, তাই তাকে হত্যার টার্গেট করা হয়েছে। আর এই 5 তারিখের পরে সুব্রত বাইনকে আজকের নতুন করে গ্রেপ্তারের পরে এখন নতুন করে যেটা ভয়ানক তথ্য জানা গেল সেটা হচ্ছে নতুন করে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করতে এই বাংলাদেশের যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে হত্যা করে নতুন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছে। যেমন এনসিপির যারা সিনিয়র 2-1 নেতা রয়েছেন, হাসনাত আবদুল্লাহ, সাজ্জিদ সহ অনেকের নাম পত্রিকায় এসেছে, তাদেরকে, এবং অনেকে হয়তো এখনো রিমান্ডে আসে নাই, হতে পারে আপনার নাম, হতে পারে আমার নাম, হতে পারে আরেকজনের নাম, এরকম নাম তারা করে যারা মূলত নেতৃত্ব দিতে পারে, ভোকাল হতে পারে, কিংবা দেশের জন্য ভবিষ্যতের কর্ণধার হতে পারে, সেই মানুষগুলোকে টার্গেট করে এই সুব্রত বাইনের মাধ্যমে হত্যার পরিকল্পনা ইতিমধ্যেই আটা হয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হবেন, এই সুব্রত বাইনকে ভারত থেকে বাংলাদেশে আনার পরে একটি বিশেষ শাখার বিশেষ ব্যক্তির তত্ত্বাবধানে প্রায় 3 মাসের অধিক তাকে একটা বাসায় রাখা হয় এবং পরবর্তীতে তার মেয়ের সাথে যোগাযোগ করার বিশেষ ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তোমাকে পাকিস্তানি পাসপোর্ট দিয়ে লন্ডনে পাঠিয়ে এই দাড়ি এইভাবেই রাখতে হবে, এই চেহারায় থাকতে হবে, এভাবে করে তোমাকে যে কোনো মূল্যে লন্ডনে যেতে হবে। তারেক রহমান যেখান থেকে নামাজে যায় আসে ওটা হবে তার টার্গেটের জায়গা, ওখানে শেষ করে ওখান থেকে আবার সমগ্র পরিবার সহ সবাইকে আমেরিকা, লন্ডন সেই সব জায়গায় তারা প্রতিষ্ঠিত করে দিবে এবং তাদেরকে সেই মানের অর্থনৈতিক সহযোগিতা বিভিন্নভাবে হুন্ডির মাধ্যমে এবং বিভিন্নভাবে করেছে, সেটা আজকের নতুন করে প্রকাশ পাওয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, এখন এই মুহূর্তে আওয়ামী লীগ সেই ষড়যন্ত্র যেহেতু বাস্তবায়ন করতে পারে নাই, 5 তারিখ ঘটে গিয়েছে, এখন 5 তারিখ হওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো জনাব তারেক রহমান সাহেবের এই হায়াত দীর্ঘ রেখেছেন এবং আল্লাহ রক্ষা করেছেন, না হয় এতদিনে হয়তো শেখ হাসিনা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করেও ফেলত। এবং এই ষড়যন্ত্র যে বাস্তবায়ন করতো সেটার কিছু নমুনা আমার কাছেও আছে। আমি প্রায় গত 7-8-10 বছরে যত সমালোচনাই করি না কেন, বেশি ভিকটিম হয়েছি এই নির্বাচনের ঠিক 1 বছর আগ থেকে, মানে হাসিনার 24-এর নির্বাচনের 1-2 বছর আগ থেকে টার্গেট করা হয়েছে। সর্বশেষ 24-এর নির্বাচনের পরেই আমি মূলত মালয়েশিয়াতে অ্যারেস্ট হওয়ার মতো প্রায় 20-25 ঘন্টা বন্দী ছিলাম। সিঙ্গাপুরে নির্বাচনের ঠিক 2-3 মাস আগে 30 ঘন্টা বন্দী ছিলাম। কম্বোডিয়াতে আমি আপনার সেখানে গুম হওয়ার শিকার হওয়া ধরেছিলাম
এ কথাগুলো অনেক সময় বলিনি, দুই এক জায়গায় হয়তো টকশোতে বলেছি। তো সিনটম বলে এই সমসাময়িক সময়গুলোতেই তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হতে চেয়েছে, যাতে মানুষদেরকে দুনিয়া থেকে শেষ করা যায়, রাজনীতিটাকে একমাত্র তাদের মতো করে করতে পারে, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছিল। এবং আজকের এই সুব্রত বাইনের গ্রেপ্তারের মধ্য থেকে এবং তার রিমান্ডের মধ্য থেকে যে তথ্য বের হচ্ছে, এই তথ্য বাংলাদেশের জন্য, রাজনীতির জন্য অবশ্যই অশুভকর। এটা কোনোদিনই শুভকর নয়। এটা এদেশের মানুষকে ভাবিয়ে তুলেছে, রাজনীতিতে আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের এই ক্লান্তি লগ্নে আমাদের দেশের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ ব্যতীত, দোসর ব্যতীত, ফেসিবাদের দালাল ব্যতীত বাকি রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃত্বগুলোকে টিকিয়ে রাখতে হবে, তাদের মধ্য থেকেই আগামী নেতৃত্ব ফুটিয়ে তুলতে হবে। আমাদের এই মন্দের ভালো নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। যারা মনে করেন বিএনপি মাইনাস করলেই মনে হয় ভালো, জামাত মাইনাস করলেই মনে হয় ভালো, সো হু ইজ নেক্সট উইথ ইউর হ্যান্ড? নোবডি, রাইট? যেখানে আপনার কাছে কেউ নেই, আপনি তখন দেশপ্রেমিক দলগুলোকে বিতর্কিত করে বন্ধ করার চক্রান্ত, এটা আওয়ামী লীগের চক্রান্ত। আমি এই চক্রান্তের কখনোই সমর্থন যোগাতে পারি না, পক্ষে নই। আমি মনে করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর ভুল ত্রুটি থাকলেও তাদেরকে জনগণের হাতে ছেড়ে দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু পদ্ধতিতে হওয়া উচিত এবং সেখান থেকে আমাদের নেতৃত্ব উঠে আসা উচিত। প্রিয় বন্ধুরা আমার, আজকের আমি যে কারণে বলছি যে আমার জন্য অত্যন্ত দুঃখের এবং লজ্জার এজন্য যে আমার চোখের সামনে আমার বাবাকেও হত্যা করেছে ওই দেশের নাগরিকরা, মানে পরিকল্পনায়, গোয়েন্দা সংস্থার বিশেষ প্ল্যানে। আজ এই বাংলাদেশে জিয়াউর রহমানের সন্তানকেও ওই দেশই কিন্তু হত্যা করার জন্য বসে আছে এবং পরিকল্পনা করেছে, যেটা পত্রপত্রিকায় এসেছে, আমার দেশ পত্রিকা এটা নিয়ে নিউজ করেছে। এর পরেও আমাদেরই কেউ কেউ ব্যক্তি ওই সব মানুষদের, ওই সব দেশের, ওই সব লোকদের দালালি করে, তখন কষ্টে হৃদয়টা ভেঙে যায়। মনে রাখবেন, কখনোই ওরা আপনার বন্ধু না। ওরা যদি এখনো আপনার বন্ধু সাজে, এই বন্ধুটা সাময়িক। জিয়াউর রহমানও ক্ষমতায় ছিল, কিন্তু একেবারে 10-20 বছর থাকতে পারে নাই, কয়েক বছরের মধ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক একই উপায়ে জিয়াউর রহমানের সন্তানকেও এমনও হতে পারে, আপনার দেখবেন ভালোবেসে, আদর করে, যত্ন করে ডেকে এনে বসিয়ে দেওয়ার জন্য খুব আগ্রহ দেখাবে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে তার উপরেই আবার এই আক্রমণ করবে। তার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে মেসেজ এই সুব্রত বাইনের গ্রেপ্তারের পর। কারণ আপনি এখন সতর্ক না হলে আপনাকে বুঝতে হবে ভবিষ্যৎ অন্ধকার। আমরা সতর্ক না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের ইউনিটি থাকার কথা বিএনপির মধ্যে, জামাতের মধ্যে, চরমনার মধ্যে, হেফাজতের মধ্যে, দেশপ্রেমিক অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। কারণ আমরা আমাদেরকে একে অপরের পাশে থাকবো, তারপরে আল্লাহ তাআলা আমাদের যতদিন রেখেছেন ততদিন থাকবো। কিন্তু কখনোই আপনার যে চিহ্নিত শত্রু, তার কোনো এক গ্লাস পানিও যদি আপনি ভক্ষণ করেন, সেটা ওই পানিটাই আপনার জীবনের একেবারে ধ্বংসের জন্য যথেষ্ট হতে পারে। অতএব এই বিষয়গুলো সাবধানতা যদি অবলম্বন না করে, টকশোতে গিয়ে বিদেশি চ্যানেল পেলে টুস টুস করে সব কিছু তারা যা চায় সেরকম করে বলে দিয়ে নতুন নতুন যারা ফ্রেন্ড সাজার চেষ্টা করছেন, তারা বিএনপির কোনো আপন লোক নয়, তারেক রহমানের কোনো আপন লোক নয়, এমনকি দেশের কোনো আপন ব্যক্তি নয়। যারা এখনো ভারত প্রীতি দেখিয়ে নতুন কোনো স্বপ্ন বুনছেন, তারা এই দেশের সাথে ভারতের সম্পর্কের কোনো জায়গায় আপনি আসল বন্ধু নয়, কারণ ওরা আপনার আসল শত্রু। আজকে দেখেন, একটা অ্যাম্বাসি থেকে শুরু করে, অ্যাম্বাসেডর থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে তৎকালীন সময়ের বিশেষ ব্যক্তিরা কত বড় মাস্টার প্ল্যান নিয়ে আজকের এই জিয়াউর রহমানের সন্তানকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছে, রাজনৈতিক দলগুলোকে হত্যার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর এখন পরিকল্পনা করছে বিএনপি, জামাত, এরপরে আপনার এনসিপি, এদের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এবং সেই পরিস্থিতির উপর বেস করে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। চিন্তা করে দেখেন, এত বড় হিংস্রতা, এত বড় নগ্নতা, এত বড় দুষ্কৃতি অন্য কোনো রাজনৈতিক দল চিন্তা করতে পারে না। একজন শেখ হাসিনা, হাউ কাম, একজন প্রধানমন্ত্রী, তিনি অবৈধ, সে যেভাবেই হোক তার মতো লেভেল থেকে 24-এর এই যে গণহত্যা চালিয়েছে, এই লোক যে 24-এর গণহত্যা চালিয়েছে, এখন এই তারেক রহমানকে হত্যার পরিকল্পনা ফাঁস করার মধ্য দিয়ে প্রমাণ হলো শুধু 24-এর গণহত্যা না, সব রাজনৈতিক দলগুলোকে হত্যা করতে চেয়েছে এবং তার এটাই ছিল খায়েশ। আল্লাহ হয়তো তার সেটা স্বপ্ন পূরণ করার নাই, কিন্তু তারপরেও যারা এই আওয়ামী লীগের পক্ষে থাকবেন, ভারতের দালালি করবেন, তাবেদারি করবেন, তারা রাজনীতিতে নিশ্চিহ্ন হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। অতএব আমাদের উচিত
এই ভারসাম্যপূর্ণ রাজনীতি করা, যেই রাজনীতির মধ্যে দেশের কল্যাণ হবে, শত্রু চিনে তারপরে রাজনীতি হবে, সেই পথে আমাদের পথ চলতে হবে, না হয় সামনের পথ অন্ধকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের বন্ধু হিসেবে কাজ করবেন, রাজনীতিবিদদের নিরাপত্তা রাজনীতিবিদরা সবাই মিলে দেবেন এবং সেই প্রত্যাশার পাশাপাশি আমাদের এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে হেল্প করব এবং সোনার বাংলাদেশ গঠন করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপন চেনার চেষ্টা করুন। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ 4 জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। একটি বিশেষ অভিযানে শীর্ষ তালিকাভুক্ত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা। কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, আনুমানিক ভোর 5টায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেফতার করা হয়। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হলো তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা। পরবর্তীতে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সুব্রত বাইনের অপর 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়। অভিযানকালে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোনও উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম সংক্রান্ত মামলা রয়েছে। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ 7 স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। 90-এর দশকে ঢাকায় সুব্রত বাইনের চাঁদাবাজি ও সন্ত্রাসের উত্থান ঘটে, চলে দখলবাজিও। তখন থাকতেন নয়াটলা আমবাগানে। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন মূর্তিমান এক আতঙ্ক। 2001 সালে ঢাকায় 23 শীর্ষ সন্ত্রাসীদের ধরতে পুরস্কার ঘোষণা করা হলে সুব্রত ও মাসুদ ভারতে পালিয়ে যায়। বর্তমানে 8 দিনের রিমান্ডে থাকা সুব্রত বাইন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য দিয়েছেন। সুব্রত বাইন ও তার বাহিনীর উদ্দেশ্য ছিল রাজনৈতিক নেতাদের টার্গেট করে হত্যা করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। বিএনপি, জামায়াত ও এনসিপি শীর্ষ নেতারা ছিল তাদের মূল টার্গেট। এই পরিকল্পনার পেছনে ছিল আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত শীর্ষ পর্যায়ের কিছু নেতা। গোয়েন্দা সূত্রে জানা যায়, 5 অগাস্টের পর সুব্রত বাইনকে যাদের হত্যার মিশন দেয়া হয়েছিল তাদের মধ্যে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমও রয়েছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, টার্গেট কিলিং এর পর বাংলাদেশের রাজনৈতিক বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে নেয়ার পরিকল্পনা ছিল ভারতের। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন। বাংলাদেশের আকাশে ভারতীয় ড্রোনের মহড়া। পুশিনকে ঘিরে দেশের বিভিন্ন সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে দেখা দিয়েছে উত্তেজনার। কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশিনের ঘটনার উত্তেজনা কাটেনি। এরই মধ্যেই বাংলাদেশের আকাশে অবৈধভাবে 3টি ড্রোন উড়িয়ে দেশের অভ্যন্তরীণ তথ্য ও ছবি সংগ্রহ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। 27 মে রাতে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের সাহেবের আলগা বিওপি এলাকায় স্থানীয়রা 3টি ড্রোন উড়তে দেখতে পান। এর আগে ওই দিন সন্ধ্যার পর একই এলাকায় ভারতের ড্রোন উড়ছিল। পরে ড্রোনগুলো কয়েকবার চক্কর দিয়ে ভারতের শিশুমারা বিএসএফ ক্যাম্পে ফিরে যায়। ড্রোন উড়ানোর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান। ওয়ালাইকুম মেম্বার সাহেব, আমি সুজন মাহমুদ বলছিলাম। আমি বাংলা এডিশনে কাজ করি। ভালো আছেন? জি আছি ভালো। আচ্ছা, ওই যে সীমান্তে আপনাদের এখানে ড্রোনের যে বিষয়টি, রাতে ড্রোন উড্ডয়ন করেছিল বা ড্রোন, এই বিষয়ে আসলে কতটুকু সত্য বা কতটুকু জানেন? গতকালকে রাত যখন 10:44 তখন ওই যে বাংলা বাজারে লোকের ওখানে ফোন দিয়েছিলাম, মিস্টার ভাই নাম, বললাম যে কি বর্ডারে তো চারিপাশে সমস্যা, দিনের বেলা শুনলাম বড়াইবাড়ি ওইদিকে ড্রোন পর্যন্ত সীমানা নিয়ে আসতে, আমাদের এদিকে আনছিল না। আসতে কয় যে এখনই আসতে কয় যে 3টে ড্রোন এই যায় বাংলা বাজার বর্ডার কাছে, তো এখানে 3টে
আসছে ওখানে। এর আগে 27 মে ভোরে 14 জন নারী পুরুষকে বড়াইবাড়ির সীমান্ত দিয়ে পুশিন করে বিএসএফ। ওই ঘটনায় বিজিবি প্রতিবাদ জানালে 14 রাউন্ড গুলি ছুড়ে ভারতীয় বাহিনী। তবে বিজিবি জানিয়েছে 4 রাউন্ড গুলি ছুড়েছিল বিএসএফ। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে 27 মে সকালে সীমান্তে প্রথম ড্রোন উড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আমাদের সীমান্ত এলাকার যে সমস্ত তথ্য উপাত্ত তারা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, এটা আমাদের রাষ্ট্রের জন্য নিশ্চিতভাবে হুমকি স্বরূপ। রাষ্ট্রীয়ভাবে এর কার্যক্রম। দর্শক, আলোচনা শুনে বুঝতে পেরেছেন, ভারত সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্র থামিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা গ্রেফতার করে দিয়েছে সুব্রত বাইনকে। আর না হয় সুব্রত বাইনকে যেভাবে বাংলাদেশ আনা হয়েছিল ঠিক সেইভাবে লন্ডনে পাঠিয়ে তারেক রহমানকে একটা কিছু করা হতো। আর তারেক রহমান দেশে যে কেন আসতেছে না, কিছু বুদ্ধিজীবী বলে এখন তো বোঝা যাচ্ছে তারেক রহমান কেন আসলে দেশে আসতে চাচ্ছে না। কারণ তিনি এখনো পর্যন্ত নিজের জন্য বাংলাদেশকে নিরাপদ মনে করতেছেন না। কারণ বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি। আর তাকে ঘিরে রয়েছে বাংলাদেশের রাজনীতি এবং তাকে ঘিরে রয়েছে আন্তর্জাতিক শত্রুগুলোর চক্ষু। এই জন্য তিনি আসতেছেন না। তাকে মূলত হয়তোবা তিনি নিশ্চিত হতে চান আরও বাংলাদেশ তার জন্য নিরাপদ, ওই সময় তিনি দেশে আসবেন।